টি-20 বিশ্বকাপ সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশন বাংলাদেশ নারী দলের। টুর্নামেন্টে ভালো করতে কাজে আসবে শ্রীলঙ্কায় সিরিজ জয়ের অভিজ্ঞতা, বললেন জ্যোতি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাধা নেই সাকিবের, বললেন শাহরিয়ার নাফিস। ফিট থাকলে মাঠে নামবেন প্রোটিয়াদের বিপক্ষে। ইনজুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। এবং আসন্ন প্রিমিয়ার লিগে অংশগ্রহণ নিয়ে এখনো সংশয় চট্টগ্রাম আবাহনী। পৃষ্ঠপোষক না পেলে সম্ভব হবে না দল গোছানো, বললেন জাহিদ হাসান এমিলি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। শুরুতেই নারী ক্রিকেটের খবর। জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ। বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজ মানি হওয়ায় অনুপ্রাণিত ক্রিকেটাররা, বললেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ সামনে রেখে আজ মিরপুরে অনুষ্ঠিত হলো নারী দলের আনুষ্ঠানিক ফটো সেশন। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশেই, কিন্তু শেষ মুহূর্তে আসর সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় এ দলের ব্যানারে ওয়ানডে ও টি-20 সিরিজে অংশ নেয় বাংলাদেশ। বিশ্বকাপে যা কাজে দেবে বলে জানান অধিনায়ক। দেশ ছাড়ার আগে আজ মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্রিকেটারদের আনুষ্ঠানিক ফটো সেশন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় খেলতে চায় বাংলাদেশ। অতীতে কখনো না পারলেও এবার সেমিফাইনালে খেলতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। ফার্স্ট লক্ষ্য বলবো যে ইন্ডিভিজুয়ালি আমারও এটা একটা লক্ষ্য এবং পুরো টিমের যেন আমরা যেন একটা ম্যাচ উইন করে সেটা স্টার্ট করতে পারি। লম্বা সময় ধরে যেটা আসলে ক্ষুধা সবারই, যেন আমরা ওয়ার্ল্ড কাপ স্টেজে একটা ম্যাচ উইন করতে পারি ফার্স্টলি। সো সেটাই থাকবে। এক্সেপ্ট 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারিনি। ভালো ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। সো প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে, এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই। সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার পারভিন আক্তার। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ৩রা অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-20 বিশ্বকাপ। নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যে স্বপ্ন সারথীরা আছেন আজ আনুষ্ঠানিকভাবে ফটো সেশনে অংশ নিয়েছেন তারা। এখানে সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নারীদের ফটো সেশন হয়েছে। তো সন্ধ্যায় আজ বাংলাদেশ নারী ক্রিকেট দলের দ্বিতীয় দিনের মতো প্রস্তুতিও আছে ফ্লাড লাইটের আলোয়। এরপর আগামীকাল বিশ্রাম। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে। তো বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এখানে অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলে কিন্তু এবারের বিশ্বকাপ দলটা। এবারের দলে অভিজ্ঞ পেসার জাহানারা আলম আছেন, পেস অ্যাটাক কিন্তু বেশ শক্তিশালী মারুফা আক্তার আছেন, যাকে বিশ্ব ক্রিকেটে বেশ নাম কুড়িয়েছেন তিনি। মারুফা, জাহানারা, স্পিনে নাহিদা আক্তার আছেন, যিনি কিন্তু আইসিসির প্রথম মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন, বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে। তো বাংলাদেশ দল এবার কিন্তু বি গ্রুপে বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং এই গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ 3 অক্টোবর স্কটল্যান্ডের সঙ্গে। এছাড়া কিন্তু বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষ, যাদের দক্ষিণ আফ্রিকার কথা যদি বলতে চাই যে সবশেষ 2023 সালে যে বিশ্বকাপ হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশের গ্রুপে ছিল দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো দল ছিল, অস্ট্রেলিয়াও ছিল সেবার। এবার দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য কোনো দল নেই। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড 4 কঠিন প্রতিপক্ষের সঙ্গে কিন্তু বাংলাদেশকে এবার লড়তে হবে। সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ দল কিন্তু শূন্য হাতে দেশে ফিরেছিল। আমরা আজকে প্রেস কনফারেন্সে কিন্তু অধিনায়ক জ্যোতি বলছিলেন যে তিনি বেশ কয়েকটি বিশ্বকাপ খেলেছেন এবং তার আক্ষেপ যে তিনি টি-20 বিশ্বকাপে একটি ম্যাচও বাংলাদেশকে জয় উপহার দিতে পারেননি তার অধিনায়কত্বে। তো এবার কিন্তু তিনি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন এবং কোচ হাসান তিলকারত্নে তিনিও কিন্তু বলেছেন যে যেহেতু কদিন আগেই বাংলাদেশ দল জাতীয় দলের আদলে কিন্তু এ দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কায় খেলে এসেছে এবং ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলেছে। টি-20 সিরিজটা কিন্তু আমরা দাপটের সঙ্গে জয়লাভ করেছিলাম। তো কোচ আমাদেরকে সেটাই বলছিলেন যে যদি পরিকল্পনা বাস্তবায়ন করে বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা যায়, টি-20তে
কিন্তু যে কোনো কিছুই হতে পারে। তো বাংলাদেশ দলে কিন্তু এবার হার্ড হিটার আছে এবং স্পিন এবং পেস ইউনিট সব বিভাগেই কিন্তু বাংলাদেশ দল বেশ শক্তিশালী একটা দল নিয়ে এবার বিশ্বকাপে যাচ্ছে আরব আমিরাতে। তো মরুর বুকে বাংলাদেশের এখন দেখার অপেক্ষায়, দেশের ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় আছেন যে তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করবেন, সে আশা তারা আমাদেরকে দেখিয়েছেন এবং সমর্থকরা অপেক্ষায় আছেন যে নারীরা তাদের সামর্থ্যের সেরাটা দিয়ে পারফর্ম করে বিশ্বকাপে বাংলাদেশকে একটা সাফল্য উপহার দিবে। তো মিরপুর জাতীয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ। পারভিন আক্তার যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে মিরপুর থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল যে বিশ্বকাপ খেলতে যাবে তার আগে ফটো সেশন এবং সংবাদ সম্মেলনের কথা বলেছেন তারা, তার সবশেষ তথ্য। যাব পরের সংবাদে। মামলায় নাম থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলতে কোনো বাধা নেই সাকিব আল হাসানের। ফিট থাকলে এবং নির্বাচকরা স্কোয়াডে রাখলে আসন্ন টেস্ট সিরিজে সাকিব খেলবেন বলে বিশ্বাস বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসের। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আছে বলেও জানান এই বিসিবি কর্তা। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানান দুঃসময়ে সাকিবের পাশেই থাকবে বোর্ড। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আসেননি সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সরাসরি চলে যান ইংল্যান্ড। সেখানে পাসপোর্ট জটিলতা কাটিয়ে এখন দলের সঙ্গে অবস্থান করছেন ভারতে। তবে বড় প্রশ্ন, সাকিব কবে দেশে ফিরবেন? বর্তমানে এই প্রশ্নটা প্রাসঙ্গিক, কারণ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। দেশের পট পরিবর্তনের পর হত্যা মামলায় নাম উঠেছে সাকিবের। অবশ্য এই কঠিন সময়ে সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট বোর্ডকেও পাশেই পেয়েছেন সাকিব। এখন প্রশ্ন, ভারত থেকে কি দেশে ফিরবেন সাকিব? বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চান টাইগার অলরাউন্ডার। বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসের মতে দেশের মাটিতে খেলতে কোনো বাধা নেই সাকিবের। সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যেই ক্লিয়ার মেসেজটা আছে, যেই মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। এবং আমরা মনে করি সাকিবের ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইনজুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। খসড়া সূচি অনুযায়ী আগামী 21 অক্টোবর শুরু হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এর আগে দেশের মাটিতে হবে অনুশীলন ক্যাম্প। সরকার ও বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়া সাকিব দেশে ফিরবেন কিনা সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার 4 সদস্যের প্রতিনিধি দল। অল্প সময়ের মধ্যে 2টি ভিন্ন ভেন্যু ঘুরিয়ে দেখানোয় ধন্যবাদও জানিয়েছেন তারা। বিসিবির প্রত্যাশা নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা, যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। গণমাধ্যমে এসব কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। হামলার শিকার হোম অফ ক্রিকেট, ঘটেছে বিস্ফোরণও, চারদিকে ধোঁয়া আর আতঙ্ক। তবে আটকে পড়া ক্রিকেটারদের উদ্ধার করল সেনাবাহিনীর কমান্ডো টিম। এরপর অস্ত্রের মহড়ায় মাঠের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী। বাস্তবে এমনটা না ঘটলেও সেরে রাখা হলো প্রস্তুতি। সেনাবাহিনীর 3য় দিনের মহড়া মাঠে থেকে দেখল দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দল। নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-20 বিশ্বকাপ, সরে গেছে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও। ছেলেদের ক্রিকেটে যেন সে প্রভাব না পড়ে তা নিশ্চিতে বিসিবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে বেশ সিরিয়াস। প্রোটিয়াদের 4 সদস্যের প্রতিনিধি দলকে আশ্বস্ত করতে তাই আন্তরিকতায় ঘাটতি রাখেনি স্বাগতিকরা। মূল মাঠ থেকে একাডেমি ও ইনডোর বিসিবি কর্তারা সাথে থেকে ঘুরিয়ে দেখিয়েছেন সব সুযোগ সুবিধা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে হোম অফ ক্রিকেটে সেনাবাহিনীর কমান্ডো দলের মহড়া চলেছে বিগত 3 দিন ধরে। সোমবারে তা মাঠে বসে দেখে আপাতত নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা। তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন, এত অল্প সময়ের মধ্যে এতগুলো আয়োজন আমরা করতে পেরেছি এবং আমার তাদের সাথে কথাবার্তা বলে বা তাদের আচার আচরণ যেটুকু মনে হয়েছে তারা বেশ সন্তুষ্ট। তারা এখন দেশে ফেরত যাবেন এবং তারা ফাইনাল রিপোর্টটা দিবেন। এর মধ্যে আমরা ইন্টারনাল কাজগুলো সেরে ফেলবো ইনশাল্লাহ।
সরকার পতনের পর আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদগুলোতে এসেছে বড় রদবদল। সে পরিবর্তনের কারণেই বড় পরিসরে বিভিন্ন বাহিনীর মহড়া চলে হোম অফ ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকা সিরিজ তো বটেই, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করার কিছু নেই বলে জানিয়েছে বিসিবি। ওভারঅল গত 2 দিনের যে আমাদের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামের পর কারোরই অ্যাটলিস্ট বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ গভর্নমেন্ট এজেন্সির যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এটা নিয়ে কারোরই কোনো সংশয় থাকা উচিত না, বা আমি মনে করি থাকবে না ইনশাল্লাহ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা প্রোটিয়াদের। 21 অক্টোবর হোম অফ ক্রিকেটে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচ 29 অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টিম কম্বিনেশনের কারণে প্রয়োজন হলে কানপুর টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হবে সাকিবকে। কোনো ক্রিকেটারের নাম নয়, টিম ম্যানেজমেন্টের অগ্রাধিকার দলের জয়, জানিয়েছেন বিসিবির পরিচালক হান্নান সরকার। আঙ্গুলে পূর্বের ইনজুরির স্থানে নতুন করে চোট পাওয়ায় 2 দিন সাকিবকে পর্যবেক্ষণ করবেন টিম ফিজিও। হান্নান ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় টেস্ট একাদশে পরিবর্তনেরও। চেন্নাই থেকে মাহবুব রিমনের রিপোর্ট। টাইগারদের টিম হোটেল আইটিসি গ্র্যান্ড ছোলায় এ যেন রাজ্যের নীরবতা। চেন্নাই টেস্ট একদিন আগেই শেষ হয়ে যাওয়ায় রুমবন্দি ক্রিকেটাররা, দেখা যায়নি তাদের টিকিটাও। চেন্নাই টেস্ট শেষে ব্যর্থতার পোস্টমর্টেম পাশ কাটিয়ে এখন বড় আলোচনা। কানপুরে পাওয়া যাবে তো ফুলফিট টাইগারি অলরাউন্ডারকে? এই উত্তরটা সময়ের হাতে ছেড়ে দিলেন বিসিবি নির্বাচক। সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। যে আঙ্গুলটার কিছুটা বল করতে অসুবিধা হচ্ছিল, এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে, ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিংয়ের সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। সাকিবের ইনজুরির সঙ্গে কানপুরের গ্রিন টপ, সব মিলিয়ে দলের স্ট্র্যাটেজি কেমন হবে প্রশ্ন ছিল এমনটাও। টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় দলের টিম কম্বিনেশনে, সাকিব খেলবে। আর যদি মনে হয় যে না এই মুহূর্তে তাকে ছাড়া চিন্তা করার দরকার হতে পারে, সেটা হতে পারে, কারণ সাকিব কিন্তু আমাদের অন্য ফরম্যাটগুলোও খেলে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে আলোচনায় টাইগারদের টি-20 দল। পরবর্তী অর্থাৎ 2026-এর ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপের দল গোছানোর কাজ কি শুরু হবে এই সিরিজ থেকে? আগামী বছর বিপিএল এর পরে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 18টা টি-20 ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল। তো সেই জায়গা থেকে আমরা খুব সুন্দর একটা দল ব্যালেন্স তৈরি করার স্বপ্ন দেখছি। অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, সেই সময়টাও আমাদের চিন্তা করার জন্য আগামী বিপিএল এর পরে আমরা চিন্তা করার সময় রয়েছে। 27 সেপ্টেম্বর কানপুর টেস্ট শুরু হওয়ার আগে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। চেন্নাই টেস্টের পঞ্চম দিনে যেখানে মাঠে থাকার কথা ছিল বাংলাদেশ দলের, সেখানে একদিন আগেই ম্যাচ শেষ করে হোটেলবন্দি টাইগাররা সাজাচ্ছেন পরবর্তী অর্থাৎ কানপুর টেস্টের পরিকল্পনা। যে টেস্টে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিসিবি নির্বাচক, তবে সাকিবকে নিয়ে রাখলেন ধোঁয়াশার মধ্যেই। বাংলাদেশ দলের টিম হোটেল আইটিসি ছোলা থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। ক্রিকেটের শহর চেন্নাইয়ের রাস্তা ধরে হাঁটলেই দেখা মিলবে টাইগারদের লাল সবুজ জার্সি। মহেন্দ্র সিং ধোনি সেখানে সুপার হিরো। আইপিএলে খেলার সুবাদে পরিচিতি আছে সাকিবেরও, তবে সিএসকের ক্রিকেটার হওয়ায় মোস্তাফিজের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা। চেন্নাইয়ের বিখ্যাত তাদের স্পোর্টস শপগুলোর জন্য, যে টানে প্রায়শই এখানে ছুটে আসেন বিশ্বের প্রায় সব ক্রিকেটার। চেন্নাই থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। ট্রাফিকের শহর, দোসা, ইডলি, মন্দির, মসজিদ, মোটর গাড়ির শিল্প, দাবা কিংবা ক্রিকেটের শহর। রাঁচির ছেলে হয়েও মহেন্দ্র সিং ধোনির শহর। চেন্নাই মোস্তাফিজের শহরও। চেন্নাই মানেই ক্রিকেট, ক্রিকেট মানেই তো চেন্নাই। এখানকার অলিতে গলিতে যতটা স্কুটি, ঠিক যেন ততটাই ব্যাট। চেন্নাইয়ের পথে প্রান্তরে দেখা মিলবে জার্সির রকমারি বাহার। খুঁজে পাওয়া যাবে আমাদের লাল সবুজ সাকিব লিটনকেও। প্রায় 1800 কিলোমিটার দূরত্ব ঘুচিয়ে ধোনি এখানকার ক্রিকেট ঈশ্বর। চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলায় মুস্তাফিজের জন্য তাদের প্রগাঢ় ভালোবাসা। Mustafa is a very lovely people in Chennai because Chennai people are more addicted towards cricket. He just loves the cricket. Whatever the player who playing here is. Helicopter shots, there's cool shots like this Mr. Cool, like this name. The Dhoni's style is different. This is Francis
many fans to the Dhoni. চেন্নাইয়ে কোনো ক্রিকেট প্রেমী আসবেন আর স্পোর্টস সবগুলোতে ঠু মারবেন না, তা কি হয়? সবগুলোই যেন দৃষ্টিনন্দন, নান্দিকতা শৈল্পিকতায় অনন্য সাধারণ। শুধু ক্রেতারাই নন, যে লোভ সামলাতে পারেন না ক্রিকেটাররাও। ভারতের সব ক্রিকেটার এখানকার নিয়মিত ক্রেতা। মঈন আলী, ওয়াসিম, আফ্রিদি, ব্র্যাভো, এমনকি বাংলাদেশের মুমিনুল তাইজুল, সবারই আস্থার ট্রিপ্লিক্যানের স্পোর্টস শপে। স্মৃতির সংগ্রহশালা তাই হয়ে উঠেছে বিশাল। চেন্নাইয়ের এই স্পোর্টস শপগুলো একটার চাইতে যেন আরেকটা বেশি গোছালো, বেশি মনোরম। দেখে মনে হবে জীবন্ত কোনো আর্কাইভ, জাদুঘর কিংবা মাঠের মধ্যে আছেন আপনি। ইতিহাস আর ঐতিহ্য যেখানে মিলেমিশে একাকার। Sir, it's all very good, all positive players. You know, they all deserve to be in the national team. And, you know, since we are close by to the Chepauk Stadium as well, you know, and this is one-stop shop where you get all your cricket equipments. নানা কারণে ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় তামিলনাড়ু ব্যতিক্রম ছবির চাইতেও সুন্দর শহর চেন্নাই, যেখানে আসলে আপনি বুঝতে পারবেন ক্রিকেট শুধু খেলা কিংবা দেখাই নয়, ক্রিকেটকে কিভাবে ধারণ করতে হয়। মাহবুব লিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাবিথ আওয়াল। নির্বাচিত হলে ফুটবল উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। নির্দিষ্ট কোনো বিষয় নয়, বরং মাঠে কাজ করেই সামগ্রিকভাবে চমক উপহার দেওয়ার লক্ষ্য তার। নির্বাচনে সাবেক অধিনায়ক আমিনুল হক ভিন্ন প্রার্থীকে সমর্থন দিলেও সেখানে কোনো সমস্যা দেখছেন না তাবিথ। বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাবিথ আওয়াল, গুঞ্জন বেশ কদিন ধরেই। তবে নিজের অবস্থান স্পষ্ট করার আগে তিনি ছিলেন বেশ কৌশলী। এবার অবশ্য আর কোনো রাগঢাক নয়, সংবাদ সম্মেলন করে জানান দিয়েছেন আসন্ন ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে নিজের অবস্থানের। ফুটবলটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, নেক্সট লেভেল অফ কম্পিটিশনে নেওয়ার জন্য, যেভাবে আপনারা মনে করেন যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টও কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে। তা আমি বিশ্বাস করি যে আমার যে এখন বয়স, আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকবো না কদিন পরে। তো ওই জায়গার থেকে মনে করি হাল ধরার সময় এসেছে, দায়িত্ব নেওয়ার সময় এসেছে। অ্যান্ড ওই চিন্তা ভাবনা করে আমি প্রেসিডেন্সির জন্য চিন্তা করেছিলাম। অ্যান্ড আজকে আমি অফিসিয়ালি সিদ্ধান্ত আপনাদের সামনে ডিক্লেয়ার করে দিলাম। এর আগে বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল হক। ভোটের লড়াই তার এই অবস্থান তাবিথ আওয়ালকে কতটা বিপাকে ফেলতে পারে, এমন প্রশ্নে বেশ কৌশলী জবাব বাফুফের সাবেক সহসভাপতির। আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি, উনিও সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং উনি সাফ গোল্ডও জয়লাভ করেছিলেন। তা এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে, এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। দুবার স্বতন্ত্র প্রার্থী হয়ে বাফুফের কার্যনির্বাহী কমিটিতে আসা তাবিথের জন্য এবারের প্রেক্ষাপট ভিন্ন। ফুটবলের দিন বদলের স্লোগান নিয়ে আসা এই সংগঠকের আগামীর চ্যালেঞ্জ সঙ্গী হিসেবে থাকছেন কারা, এই জায়গায় ধোঁয়াশা রাখছেন তাবিথ আওয়াল। তবে পরিষ্কার করেছেন নির্দিষ্ট কোনো বিষয় নয়, বরং মাঠে কাজ করেই সামগ্রিকভাবে চমক দিতে চান। ওই চমক শব্দটা সবসময় ব্যক্তির সাথে আমরা টেনে নিচ্ছি। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, আর একটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমরা যেতে পারবো। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। রাজনীতিতে একটি বিশেষ আদর্শ থাকলেও ফুটবলের উন্নয়নে ক্রীড়ানীতিতে তা সাংঘর্ষিক হবে না বলেও জানান তাবিথ আওয়াল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। লা লিগার পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে রাতে আলাভেসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইংলিশ লিগ কাপে আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। গুয়ামের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও 2-2 গোলে ড্র করেছে মারফুল হকের দল। অনূর্ধ্ব-20 সাফ জয়ের অন্যতম নায়ক মিরাজুল ও মঈনের গোলে হার এড়ায় লাল সবুজ। তবে প্রথম 2 ম্যাচে জয় না পাওয়ায় হতাশ কোচ মারুফুল হক। টুর্নামেন্টের বাকি অংশে ভালো কিছু সম্ভব নয় বলেও ক্ষোভ ছাড়েন তিনি।
অনূর্ধ্ব-20 সাফ জয়ের স্মৃতি এখনও জলজলে বাংলাদেশ দলের। প্রত্যাশা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে বাজিমাত করার। সে লক্ষ্য থাকলেও এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই একেবারেই ভালো যাচ্ছে না লাল সবুজ দলের। শক্ত প্রতিপক্ষ সিরিয়ার বিপক্ষে হারের পর এবার গুয়ামের বিপক্ষেও জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। র্যাঙ্কিং ও শক্তিমত্তায় পিছিয়ে থাকা গুয়ামের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের মাত্র 6 মিনিটে লিড নেয় মারুফুল হকের দল। অনূর্ধ্ব-20 সাফ জয়ের নায়ক মিরাজুল ইসলামের গোলে প্রথমার্ধে 1-0 লিড নেয় বাংলাদেশ। এরপর গোল শোধ দিতে মরিয়া হয়ে খেললেও সুবিধা করে উঠতে পারেনি গুয়াম। 1-0 ব্যবধানে লিড নিয়েই বিরতিতে যায় লাল সবুজ বাহিনী। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে ধার বাড়ায় গুয়াম। লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 75 মিনিটে সুজুকির গোলে ম্যাচে সমতা আনে গুয়াম। 1-1 স্কোর লাইন নিয়ে কিছুটা চাপে পড়ে যায় মিরাজুল আসিফরা। বেশ কিছু চেষ্টা করলেও লক্ষ্য ভেদ করতে পারেনি বাংলার যুবারা। শেষ পর্যন্ত 89 মিনিটে মঈনের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। 2-1 এগিয়ে থেকে গা ছাড়া হয়ে খেলতে থাকে আসিফ নোভারা। সে লিড যদিও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল সবুজ বাহিনী। ম্যাচে দুবার এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েও আর জয় পাওয়া হলো না তাদের। ম্যাচের যোগ করার সময়ের প্রথম মিনিটে গোল করেন কার্টিস হারমান। আবারও সমতায় ফেরে ম্যাচ। বাকি সময়ে আর গোল করতে না পারলে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত 2-2 সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এদিকে দলের ফলাফলে হতাশ কোচ মারুফুল হক। ফুটবলারদের এমন পারফরমেন্সে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা ছেড়ে দিয়েছেন কোচ। ভিয়েতনাম সফরের আগে ফুটবলার না পাওয়া, যথাযথ অনুশীলনের অভাব আর একটা দল হয়ে খেলতে না পারাকেই দুষছেন মারুফুল। এটা ফুটবল টিম গেম, এটা এখনো আমাদের প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে। আমরা হয়তো এই জায়গাটা ব্যর্থ হচ্ছি বারবার, যে প্লেয়ারদের টিম গেম এবং এটা টিম গেম খেলার মাধ্যমে রেজাল্ট পজিটিভ আনতে হয়। এই দিক থেকে আমি বলি যে কোচ, আমি মনে করি যে আমি এই জিনিসটা বোঝাতে ব্যর্থ হয়েছি। অ্যাকচুয়ালি এখন আর আমি কোনো কোয়ালিফায়ার সুযোগ দেখি না। এখন আমাদের পজিশনে দেখি মনোযোগ দিতে হবে, যেহেতু আমরা এখানে থার্ড পটে ছিলাম, থার্ড চয়েস মানে থার্ড টিমটা এখানে এএফসির ড্রতে। আমরা এই থার্ড পজিশনে ধরে রাখা আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং আমি আশাবাদী এটা যদি কাটিয়ে উঠতে পারে, প্লেয়ারদের মনোসংযোগ রাখতে পারে, তাহলে থার্ড হওয়া সম্ভব। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ও ভুটান। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি আর অল্প কয়েকদিন। এরই মধ্যে নিজ নিজ উদ্যোগে অনুশীলন শুরু করেছে বেশ কয়েকটি ক্লাব। তবে পৃষ্ঠপোষকের অভাবে এখনও দল গোছাতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ক্লাব সংশ্লিষ্টরা জানিয়েছেন পৃষ্ঠপোষকের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা। তবে না পেলে প্রিমিয়ার লিগ থেকে নাম সরিয়ে নেওয়ার সম্ভাবনাও আছে ক্লাবটির। ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল চট্টগ্রাম আবাহনী। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্তিত্ব সংকটের মুখে ক্লাবটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে সরিয়ে নিয়েছিল নিজেদের নাম। তবে ফুটবলারদের কথা ভেবে ডুবতে থাকা চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নেন ক্লাবটির সাবেক 2 ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। একেবারে অন্তিম মুহূর্তে সারেন দলবদল। তবে দায়িত্ব নিয়েই যেন বিপাকে পড়েছেন জাতীয় দলের সাবেক এই 2 অধিনায়ক। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বেশিরভাগ ক্লাব, সেখানে পৃষ্ঠপোষকের অভাবে এখনো কিছুই গুছিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম আবাহনী। একটা টিম চালাতে গেলে যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দরকার, সেটা এখন পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারিনি। বিভিন্ন জায়গায় গিয়েছে, আমি মামুন যথেষ্ট চেষ্টা করছি, বাট যেটা হয় যে আর্থিক দিকটা যদি আপনি স্টেবল না হন, তখন তো আসলে ক্যাম্প শুরু করা, প্লেয়ারদের ক্যাম্পে টাকা, সব কিছু তো আসলে একটা নিয়মে আনা কিন্তু খুব কঠিন। তো ওই কঠিন টাইমটা আসলে পার করছে, এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারিনি। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের পরিবারের। ক্লাবের দুঃসময়ে এগিয়ে আসার আশ্বাস দিয়েছিলেন তিনি। শুধু তামিম নয়, আশ্বাস দিয়েছিলেন ক্লাবটির ফুটবল কমিটির সাবেক চেয়ারম্যান ও বাফুফে সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিনও। তবে আশা দিলেও এখনো সহযোগিতার হাত বাড়ায়নি কেউই। তামিম ভাই আমাদের সাথে 1-2বার মিটিংও করেছে এবং তার জায়গা থেকে সে সর্বোচ্চ চেষ্টা করছে এবং সে একটা আসলে আমাদের হয়তো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে। রুহুল আমিন তরফদারের সাথেও কথা বলেছি আমরা। আশিয়ান সিটির যে মালিক রয়েছে তাদের থেকেও কথা বলেছি, কারণ তাদের মাঠ রয়েছে, তাদের একটা ক্যাম্প রয়েছে। ওই সাপোর্টটাও যদি পাই দেন, তো আমরা দাঁড়িয়ে যেতে পারবো। তো সবাই আসলে কেউ না করেনি, সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, বাট আপনি জানেন সমাজটা তো একদম নাই। নামমাত্র পারিশ্রমিকে ফুটবলারদের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম আবাহনী। এখনো ঠিক হয়নি কোচ, অনুশীলন মাঠ কিংবা হোম ভেন্যু। তাই শেষ পর্যন্ত পৃষ্ঠপোষক না পেলে লিগ থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার কথাও ভেবে রেখেছে ক্লাব সংশ্লিষ্টরা। আমি আর মামুন যখন এই দলটার প্লেয়ারদের রেজিস্ট্রেশন করে, তখন চিন্তা করেছিলাম যে প্লেয়ারদের পক্ষে হয়তো অনেকেই দাঁড়াবে, প্লেয়ারদের জন্য হয়তো সবাই কিছু করবে।
যেটা বললাম সবাই আশ্বাস দিয়েছে, আশা করি সেটা হয়তো ওভারকাম হবে। আর স্পেসিফিকভাবে যদি নাই হয় দেন আসলে বিএফএফ চিঠি দিয়ে হয়তো আমাদেরকে কোয়াইট করতে হবে। গেল বিপিএলে পয়েন্ট টেবিলে 7ম স্থানে থেকে লিগ শেষ করেছিল চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত অংশ নিতে পারলে লিগে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। ক্লাবের সঙ্গে চুক্তি শেষে লিও কোথায় যাবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এরই মধ্যে। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, মায়ামির সঙ্গে চুক্তি শেষে তিনি যোগ দিতে পারেন শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে। এদিকে উন্নত জীবনযাপন ও পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্যই মায়ামিতে যোগ দিতে রাজি হয়েছিলেন লিও বলে জানান ক্লাবটির সহ মালিক ডেভিড বেকহাম। ইউরোপ ছাড়ার পর যুক্তরাষ্ট্রে নতুন এক যাত্রা শুরু করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মহাতারকার হাত ধরে বদলে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল। 2023-এ পিএসজির সঙ্গে চুক্তি শেষে ধারণা করা হচ্ছিল মেসি হয়তো আবারও ফিরবেন তার পুরনো ক্লাব বার্সেলোনায়, কিন্তু সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমান লিও, আর তাতেই শেষ হয় তার ইউরোপ অধ্যায়। চমক দিয়ে লিওনেল মেসিকে দলে ভেড়ায় ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামি। 2 বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েই তাদের ইতিহাসে প্রথমবারের মতো জেতান লিগস কাপের শিরোপা। এরপর একে একে মেসির সাবেক 3 সতীর্থও যোগ দেন এই ক্লাবে। তাদের সংযুক্তিতে জমে ওঠে মেজর লিগ সকারের লড়াই। তবে ক্লাবের সঙ্গে মেসির 2 বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর, লিওর সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর বিষয়ে এখনো কোনো ধরনের কথা হয়নি যুক্তরাষ্ট্রের ক্লাবটির। চুক্তি শেষে তাহলে লিওনেল মেসি কোথায় পাড়ি জমাবেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেসি ভক্তদের মনে। শোনা যাচ্ছে মায়ামির সঙ্গে চুক্তি শেষে লিও ফিরতে পারেন আপন ঠিকানায়। শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে ফিরতে পারেন বলে খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন বেশ কিছু গণমাধ্যম। এর আগে মেসি নিজেও বলেছিলেন ক্যারিয়ারের শেষ সময় তিনি ছোটবেলার ক্লাবে খেলেই ইতি টানতে চান ফুটবল জীবনের। তবে আর্জেন্টাইন মহাতারকার মায়ামিতে যোগ দেওয়ার পর পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে হু হু করে। দর্শক সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন স্পন্সররাও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। তাই ধারণা করা হচ্ছে মেসির সঙ্গে চুক্তি বাড়াবে ইন্টার মায়ামি। এদিকে লিওকে ইন্টার মায়ামিতে নেয়ার রহস্য উন্মোচন করলেন সাবেক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম। সৌদি আরবের লোভনীয় প্রস্তাব, ইংলিশ প্রিমিয়ার লিগের দামি সব ক্লাব ছেড়ে শুধুমাত্র উন্নত জীবনযাপন ও পরিবারের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই যুক্তরাষ্ট্রে যেতে রাজি হয়েছেন বলে মন্তব্য করেছেন বেকহাম। মেসি যুক্তরাষ্ট্রে আসতে সম্মতি জানিয়েছিলেন তার পরিবারের জন্য। তার পরিবার এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলেই মায়ামিতে খেলতে রাজি হন মেসি, যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের। আর মেসির এই ক্লাবে যোগ দেওয়াটা আমাদের জন্য স্বপ্নের মতো। পেলে, ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলার তা মানি, তবে মায়ামির জন্য লিওনেল মেসি সর্বকালের সেরা। ডেভিড বেকহ্যামের প্রত্যাশা লিওনেল মেসি আরও কয়েক মৌসুম মায়ামির সঙ্গেই থাকবেন। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবিউতে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে 300 ম্যাচে দায়িত্ব পালনের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে কার্লো আনচেলোত্তি। এছাড়া ইংলিশ লিগ কাপে ওয়াটফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি, আর চেলসি খেলবে বারোর বিপক্ষে। এই ম্যাচ দুটি শুরু হবে আজ রাত 1:15টায়। এমবাপ্পে, ভিনি, রদ্রিগো, বেলিংহ্যাম এমন আক্রমণ ভাগ নিয়ে স্বস্তির ঢেকুর তুলবে যে কেউ। তবে ঘরোয়া লিগে 2 ম্যাচে ড্র করায় লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছেন মাদ্রিদিস্তারা। লা লিগায় শীর্ষস্থানের লড়াইয়ে ঘরের মাঠে এবার অল হোয়াইটদের প্রতিপক্ষ দেপোর্টিভো আলাভেস। লা লিগায় প্রায় 1 বছর ধরে অপরাজিত রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জয়ের বিকল্প কিছুই ভাবছেন না কোচ কার্লো আনচেলোত্তি। এই ম্যাচে শুরুর একাদশে কোচের পরিকল্পনায় থাকছেন না কিলিয়ান এমবাপ্পে। টানা ম্যাচ খেলায় ইনজুরি সংখ্যা কাটাতে তার পরিবর্তে দেখা যেতে পারে এনরিককে। এছাড়া ভিনি, বেলিংহ্যাম, রদ্রিগোদের নিয়ে আক্রমণ ভাগ শক্তিশালী করবে মাদ্রিদ কোচ। এদিকে ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে আছেন কামাভিঙ্গা, ব্রাহিম দিয়াজ, ডেভিড আলাভারা। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কার্লো আনচেলোত্তি। এখন পর্যন্ত মাদ্রিদকে এনে দিয়েছেন 14টি শিরোপা। এবার আরও একটি কীর্তি গড়তে যাচ্ছেন মাদ্রিদ বস। সান্তিয়াগো বার্নাবুতে আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লস ব্লাঙ্কোস কোচ হিসেবে 300 ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এদিকে ইংলিশ লিগ কাপে 3য় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ওয়াটফোর্ড। ঘরের মাঠে ইপিএলে সবশেষ ম্যাচে
আর্সেনালের বিপক্ষে ড্র করেছে সিটিজেনরা। তবে লিগ কাপের ম্যাচে এতিহাদে জয় দিয়ে দর্শকদের মুখে হাসি ফোটানোর অপেক্ষায় আর্লিং হল্যান্ডরা। তবে এ ম্যাচে নতুন করে একাদশ সাজাতে হচ্ছে কোচ পেপ গার্দিওলাকে। ইনজুরির কারণে এ ম্যাচে নেই ডি ব্রুইনা। এছাড়া লিগামেন্ট ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রদ্রি। পরিসংখ্যানের হিসেবে অবশ্য স্বস্তিতে থাকছেন সিটিজেনরা। শেষ 5 বারের দেখায় সবকটিতেই জয় পেয়েছে সিটি। লিগ কাপের আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে 12-র বিপক্ষে নামবে বর্তমান রানার্স আপ চেলসি। ইনজুরির দুশ্চিন্তা রয়েছে চেলসি শিবিরেও। ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে স্ট্রাইকার ওমারি ক্যালিম্যান এবং রেসে জেমস। তাই একাদশ পরিবর্তন নিয়ে আসতে পারেন কোচ এনজো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। টার স্টেগেনের ইনজুরিতে গোলরক্ষক নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে বার্সেলোনা চাইলে অবসর ভেঙে আবারও মাঠে ফিরতে রাজি ক্লাবটির সাবেক গোলরক্ষক ক্লদিও ব্রাভো। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান বার্সা গোলরক্ষক টার স্টেগেন। অবস্থা এতটাই খারাপ যে আগামী 8 মাস মাঠের বাইরে থাকতে হবে এই জার্মান গোলরক্ষককে। এরপর থেকে গোলরক্ষককে নিয়ে দুশ্চিন্তায় পড়ে ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে বার্সেলোনা চাইলে আবারও মাঠে ফিরবেন বলে জানিয়েছেন 41 বছর বয়সী গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ম্যাচ খেলার মতো ফিটনেস আছে তার। চিলির এই ফুটবলার 2014 থেকে 2016 সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছিলেন। এরপর ম্যানচেস্টার সিটিতে খেলেন 2020 পর্যন্ত। সবশেষ রিয়াল বেতিসের হয়ে 4 মৌসুমে খেলে এ বছরই অবসরে যান ক্লদিও ব্রাভো। বার্সেলোনার হয়ে মাত্র 3 মৌসুম খেললেও 2টি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ সহ 8টি শিরোপা জিতেছেন ব্রাভো। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরও একবার। টি-20 বিশ্বকাপ সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশন বাংলাদেশ নারী দলের। টুর্নামেন্টে ভালো করতে কাজে আসবে শ্রীলঙ্কায় সিরিজ জয়ের অভিজ্ঞতা, বললেন জ্যোতি। এবং আসন্ন প্রিমিয়ার লিগে অংশগ্রহণ নিয়ে এখনও সংশয় চট্টগ্রাম আবাহনী। পৃষ্ঠপোষক না পেলে সম্ভব হবে না দল গোছানো, বললেন জাহিদ হাসান এমিলি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।